আফগানিস্তান পুনর্গঠনে ১০০ কোটি ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। কাতারে তালেবানের সাথে বৈঠক। চলতি বছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৬%। ভারতের চেয়ে বাড়বে মাথাপিছু আয়, বলছে আইএমএফ। করোনার উৎস অনুসন্ধানে উহানের ২ লাখ মানুষের রক্ত পরীক্ষা করবে চীন। আন্তর্জাতিক মহলের চাপে এ সিদ্ধান্ত। Saudi Extreme. Enjoy smooth speed. আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি সাদিয়া আফরিন। আফগানিস্তানের জন্য ১ বিলিয়ন ইউরো অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার জি-20 সম্মেলনের ভার্চুয়াল বৈঠকে এই প্রতিশ্রুতি দেন ইইউর প্রধান উর্সুলা ভন ডার লেন। এদিকে আফগানিস্তানের মানবিক সংকট বিবেচনায় আন্তর্জাতিক সম্প্রদায়কে তালেবান সরকারের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে কাতার। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ভালো সম্পর্ক নিশ্চিতে একের পর এক দেশের সঙ্গে বৈঠক করছে তালেবান। যুক্তরাষ্ট্রের পর ইইউ প্রতিনিধি দলের সাথে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বৈঠক করে গোষ্ঠীটির প্রতিনিধিরা। ইইউর মুখপাত্র নাবিলা মাসরালি জানান, বৈঠকে নারীদের অধিকার ও আফগানিস্তানের সহায়তা পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বড় ধরনের মানবিক ও আর্থসামাজিক পতন রোধে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দেশটির জন্য দেয়া হবে ১ বিলিয়ন ইউরো। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন জানান, তালেবানের মাধ্যমে না বরং সরাসরি আফগান জনগণ ও দেশটিতে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থার কাছে যাবে এই অর্থ। এদিকে তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের বৈঠকের পর বেশ কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। আফগানিস্তানে মানবিক সহায়তার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে আফগানিস্তানের মানবিক সংকট বিবেচনায় আন্তর্জাতিক সম্প্রদায়কে তালেবান সরকারের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে কাতার। যদিও তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে এখনও অগ্রাধিকার দিচ্ছে না দোহা। একই সঙ্গে তালেবানকেও প্রশাসন পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে বলে জানান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত মুতলাক আল কাহতানি। নারীদের কাজের সুযোগ এবং মেয়েদের স্কুলে যাওয়ার অধিকারকে সম্মান করতে হবে বলে জানান তিনি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি বছরও মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। এবার বাংলাদেশের মাথাপিছু আয় হবে $২,১38 আর ভারতের হবে $২,১১৬। আইএমএফ এর ইকোনমিক আউটলুক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এছাড়াও এ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। করোনার আঘাতে গত বছর অর্থনৈতিক মন্দার কবলে পড়ে বিশ্বের বেশিরভাগ দেশ। লকডাউন ও করোনার বিধিনিষেধের কারণে বাধাগ্রস্ত হয় উৎপাদন এবং আমদানি রপ্তানি কার্যক্রম। ফলে বেশিরভাগ দেশে নেতিবাচক জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দেয় আইএমএফ সহ সব দাতা সংস্থা। কিন্তু গত বছরে মাত্র ২২টি দেশে ইতিবাচক প্রবৃদ্ধির তথ্য দেয় আইএমএফ, যেখানে প্রবৃদ্ধির শীর্ষ ৩-এ ছিল বাংলাদেশের অবস্থান। মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ইকোনমিক আউটলুক ২০২১ প্রতিবেদনে বলা হয়, করোনার প্রভাব কাটিয়ে চলতি বছরেও ইতিবাচক প্রবৃদ্ধি হবে বাংলাদেশের। এ সময় মাথাপিছু আয়ে ভারতকে আবারও পেছনে ফেলবে বাংলাদেশ। আইএমএফ বলছে ২০২১ সালে বাংলাদেশের মাথাপিছু আয় হবে $২,১৩৮ বেশি, আর একই সময় ভারতের হবে $২,১১৬। এ নিয়ে পরপর ২ বছর ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। সংস্থাটি বলছে এই ধারা অব্যাহত থাকবে ২০২৬ সাল পর্যন্ত। অর্থনীতিবিদরা বলছেন, মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাবার খবর সন্তোষজনক, তবে এতে আত্মতুষ্টিতে না ভুগে মূল্যস্ফীতি সহনীয় রাখার তাগিদ তাদের। ভারতের রুপির ক্রয় ক্ষমতা এবং বাংলাদেশের টাকার ক্রয় ক্ষমতা কিন্তু এক না। ভারতে তুলনামূলকভাবে জীবনযাত্রার যে ব্যয় সেটা কম। সুতরাং যদি আমি ক্রয় ক্ষমতার দিক থেকে দেখি, তাদের $২১১৬ যে ক্রয় ক্ষমতা, সেটা কিন্তু আমাদের $২১৩৮ যে ক্রয় ক্ষমতা তার থেকে বেশি। এটা আমাদের বিবেচনায় রাখতে হবে।
আইএমএফ এর প্রতিবেদন অনুযায়ী চলতি বছর দেশের মোট জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.6 ভাগ। তবে জিডিপির সাথে তাল মিলিয়ে দেশে কর্মসংস্থান তৈরিতে ক্ষুদ্র ও কুটির শিল্পকে গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এছাড়াও পর্যাপ্ত বিদেশি বিনিয়োগ আনতে পারলে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কমবে দারিদ্র্যের হার। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে আমরা অন্যান্য বিষয় ছাড়াও জয়েন্ট ভেঞ্চারে নিয়ে যাব। জয়েন্ট ভেঞ্চারে নিলে যেটা সুবিধা হবে, তারা যে টেকনোলজিটা আনবে, মূলধন তো আনবে, মূলধন আমাদের আছে, তারা আনবে ঠিক আছে, কিন্তু তারা যে একটা প্রযুক্তিগত উৎকর্ষতা এবং দক্ষতা আনবে, সেটা আমাদের অনেক কাজে দেবে। এদিকে চলতি বছর বাংলাদেশ করোনার ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বের বিভিন্ন সংস্থা, যেখানে বিশ্বব্যাংক বলছে 2021-22 অর্থবছরে জিডিপি হবে 6.4 ভাগ এবং এডিবির পূর্বাভাস 6.8 ভাগ। আর চলতি অর্থ বছরে সরকারের জিডিপির লক্ষ্য 7.2%। কপ্তে মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানে উহানের কয়েক লাখ মানুষের রক্ত পরীক্ষা করবে চীন। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে সিএনএন। করোনার উৎস অনুসন্ধানের স্বচ্ছতা নিশ্চিতে আন্তর্জাতিক মহলের চাপের মধ্যে এ সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস। এর 2 মাসের মধ্যে উপস্থিতি মেলে যুক্তরাষ্ট্রেও। এরপর থেকেই করোনার উৎস নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগের তীর ছুটতে থাকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে শুরু থেকে দাবি করে আসছে বেইজিং। এবছরের মার্চে চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ প্রতিবেদনেও বলা হয়, চীনের বন্যপ্রাণীর বাজার থেকেই ছড়িয়েছে করোনা, এসেছে প্রাণী থেকে। এরপরও করোনা মহামারীতে চীনের সম্পৃক্ততার অভিযোগ অব্যাহত রয়েছে। জুলাইয়ের শেষ দিকে উহানে দ্বিতীয় দফা তদন্তকারী দল পাঠানোর প্রস্তাব দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তবে তা খারিজ করে চীন। এদিকে নিজেদের নির্দোষ প্রমাণে বদ্ধপরিকর বেইজিং। সেই প্রচেষ্টায় উহানের 2 লাখ মানুষের রক্ত পরীক্ষার উদ্যোগ নিয়েছে চীন। কর্তৃপক্ষের আশা, এই গবেষণায় করোনার প্রথম সংক্রমণ ও বিস্তার সম্পর্কে সুনিশ্চিত তথ্য মিলবে, আর এতে অনেকটাই সহজ হবে করোনার উৎস অনুসন্ধান। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে করোনায় 6,700 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত 3,91,000 রোগী। এ নিয়ে করোনায় বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 48,82,000, আক্রান্ত 23,94,00,000-এর বেশি। একদিনে করোনায় সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে 1,480 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত 84,000-এর বেশি রোগী। নভেম্বর থেকে কানাডা, মেক্সিকোর সঙ্গে সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। যারা 2 ডোজ টিকা গ্রহণ করেছেন তারাই শুধু দেশ 2টি থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাশিয়ায়, মারা গেছে 973 জন। তুরস্কে একদিনে 33,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি নাগালে না আসার জন্য পর্যাপ্ত সংখ্যক মানুষের টিকা না নেওয়াকেই দায়ী করছে বিশেষজ্ঞরা। ভারতে একদিনে 229 জনের মৃত্যু হয়েছে। 16,000 মানুষের নতুন করে করোনা শনাক্ত হয়েছে, যা গত 24 ঘন্টার তুলনায় 10.5% বেশি। 18 অক্টোবর থেকে দেশের মধ্যে সব বিমানে সংরক্ষিত আসন সংখ্যার নিয়ম তুলে নিয়েছে ভারত সরকার। এদিকে ভারতে তৈরি করোনার টিকা কোভ্যাক্সিন দেশটির 2 থেকে 18 বছর বয়সীদের মধ্যে দেয়া যাবে। মঙ্গলবার ভারত বায়োটেককে এই ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থনীতি সচল করতে 14 অক্টোবর থেকে বালি ও রিয়াও দ্বীপপুঞ্জকে পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। এদিকে বুধবার রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে। 24 ঘন্টায় 1500-র বেশি রোগী মিলেছে সেখানে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রিটেনে অন্তঃসত্ত্বা নারীদের অবিলম্বে করোনার টিকা নেয়ার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। করোনার টিকা অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ বলছেন গবেষকরা। টিকা নেয়ার কারণে গর্ভপাত বা পরবর্তীতে কোনো ধরনের জটিলতারও কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ।
অন্তঃসত্ত্বা হওয়ার কারণে করোনার টিকা নেননি লিঙ্কনশায়ারের কেলসি রাউটস। গর্ভের শিশুর ক্ষতির আশঙ্কায় এই সিদ্ধান্ত ছিল তার। তবে ঘটেছিল ঠিক উল্টোটি। টিকার সুরক্ষা না থাকায় করোনা আক্রান্ত হয়ে কোমায় চলে যান কেলসি। জরুরি সিজারিয়ানের পর সুস্থ হয়ে আগের সিদ্ধান্ত নিয়ে আফসোস তার। আগে যদি কেউ আমাকে বলতো টিকা না নিলে আমি মৃত্যু ঝুঁকিতে পড়ব, তবে আমি সিদ্ধান্ত নিতাম না। এখন যত দ্রুত সম্ভব আমি টিকা নিতে চাই। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের প্রায় 20% নানা জটিলতা ও মৃত্যু ঝুঁকিতে পড়েন। এদের সবাই টিকা নেওয়া থেকে বিরত ছিলেন। তাই গর্ভবতী নারীদের দ্রুত করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা। গর্ভাবস্থায় যে কোনো পর্যায়ে করোনার টিকা নেওয়া যাবে। টিকা নিলে গর্ভপাত বা মৃত সন্তান প্রসবের ঝুঁকি বাড়ে না, বরং টিকার সুরক্ষা না থাকলে জটিলতা বাড়ে। অন্তঃসত্ত্বা অনেক নারী বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে টিকা নেয়ার ব্যাপারে দ্বিধায় থাকেন। তবে চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে বলেছেন, টিকা নিলে গর্ভবতী নারীদের বাড়তি কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক মানুষ চাকরি ছাড়ছে। দেশটির শ্রম বিভাগের জব ওপেনিংস অ্যান্ড লেবার টার্নওভার সার্ভে জানিয়েছে, শুধুমাত্র আগস্ট মাসেই 43 লাখ মার্কিন নাগরিক চাকরি ছেড়েছে। চাকরি ছাড়ার এই সংখ্যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মোট কর্মীদের মধ্যে এই সংখ্যা 2.9%। এদিকে যুক্তরাষ্ট্রে আগস্টে চাকরির বিজ্ঞাপন 10 কোটি 4 লাখে নেমে এসেছে। গত জুলাই মাসে এই সংখ্যা ছিল 11 কোটি 1 লাখ। জরিপ বলছে, করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই অনেকে চাকরি ছেড়ে দিচ্ছেন। বাসস্থান এবং খাদ্য সহায়তার কাজে নিয়োজিত কর্মী যাদের সরাসরি ক্রেতাদের মুখোমুখি হতে হয়, এমন প্রায় 8,92,000 কর্মী আগস্টে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে চাকরি ছেড়ে দিয়েছেন। সাফ চ্যাম্পিয়নশিপের অঘোষিত সেমিফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 5টায়। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জামাল তপুরা। অন্যদিকে ড্র করলে ফাইনালে যাবে নেপাল, তাই চাপমুক্ত খেলায় জোর তাদের। মালেতে আক্ষেপ ঘুচানোর সুযোগ বাংলাদেশের। সবশেষ 4 আসরে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়া দলটির সামনে ফাইনালের হাতছানি। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হয় ফাইনাল খেলবে জামাল দপুরা, নয়তো কপালে জুটবে সেই প্রথম রাউন্ডে আটকে যাওয়ার নিয়তি। প্রতিপক্ষের দুর্গ ভেঙে করতে হবে গোল, নয়তো আর ড্রতেই স্বস্তি খুঁজে পাবে নেপাল। তাই তো এবার আক্রমণাত্মক কৌশলের দ্বারস্থ লাল সবুজের স্প্যানিয়ার্ড কোচ অস্কার ব্রুজন। হিমালয় কন্যা নেপালের বিপক্ষে রেকর্ড বাংলাদেশের পক্ষে। 22 দেখায় 13 জয়ের বিপরীতে 7টি হার। কিন্তু সাফের হিসাব বলে ভিন্ন চিত্র। সবশেষ 3 আসরেই নেপালের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের। তবে ব্রুজন ভাবতে চান নতুন করে। ইয়াসিনের অনুপস্থিতি দলের প্রভাব ফেলবে না, সেটাও জানালেন স্পষ্ট। আমাদের উপর বিশ্বাস রাখুন, নেপালের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছি না। ইয়াসিন না থাকায় প্রভাব পড়বে না। ফাইনালে উঠলে তাকে নিয়ে পরিকল্পনা থাকবে। আত্মবিশ্বাসী অধিনায়ক জামালের যত ভাবনা নিজেদের নিয়ে। তপু তারিকরা রুখে দেবেন নেপালের ফরোয়ার্ডদের, আর রাকিব সাদ মতিনরা কাটাবেন গোলখরা আস্থা তার। নেপালের বিপক্ষে লক্ষ্য থাকবে ইতিহাস গড়ার। আমরা আত্মবিশ্বাসী, বর্তমান দলটির উপর পূর্ণ আস্থা আছে। বিপিএল এ তারা নিজেদের প্রমাণ করেছে, এবার জাতীয় দলের জন্য করার সময়। সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে এখন পর্যন্ত কোনো শিরোপা জেতা হয়নি নেপালের। সেই অপূর্ণতা ঘুচাতে এবার মরিয়া নেপাল। বাংলাদেশকে টপকে ফাইনালে নাম লেখাতে চাপমুক্ত খেলায় জোর নেপাল ম্যানেজমেন্টের। কঠিন ম্যাচ অপেক্ষা করছে। নিঃসন্দেহে বাংলাদেশ ভালো দল। ড্র হলে এগিয়ে যাব, তবে আমরা জয়ের জন্য মাঠে নামব। নিজেদের মাস্ট উইন ম্যাচে অস্কারের পাঠশালায় নেপাল বধের প্রস্তুতি। বাংলাদেশ কি পারবে 16 বছর ধরে ফাইনালে না খেলার আক্ষেপ দূর করতে, নাকি হিমালয় দেশটির কাছে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। অস্ট্রেলিয়ার উষ্ণতম স্থান অসলো শহরের সৌর বিদ্যুৎকে জাতীয় গ্রিডে যুক্ত করার জন্য ব্যবহার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। শুরু হয়েছে পরীক্ষামূলক কার্যক্রম। এই প্রকল্প সফল হলে সারা দেশে সৌর বিদ্যুৎ সরবরাহ করার আশা কর্তৃপক্ষের।
৭৭ বছর বয়সী আইরিন বার্কার বাস করেন অস্ট্রেলিয়ার উষ্ণতম শহর অনস্লোতে। তাপের হাত থেকে রক্ষা পেতে এসি সহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার হয় ঘরে ঘরে। বেড়েছে বিদ্যুতের চাহিদা। ক্রিসমাসের আগে আমার বিদ্যুৎ বিল এসেছিল $1200। এই বিল পরিশোধ করতে আমার ঘাম ছুটে গিয়েছিল, কিন্তু এছাড়া কোনো উপায়ও নেই আমার কাছে। এতদিন অনস্লো শহরে বিদ্যুৎ আসত গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে, তবে সম্প্রতি স্থাপন হয়েছে বিশাল সোলার ফার্ম। সোলার প্যানেলের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করার পরিকল্পনাও নিয়েছে বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান হরাইজন। এই লক্ষ্যে তারা প্রয়োগ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম DIRMS। এই প্রযুক্তির মাধ্যমে নবায়নযোগ্য শক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। সৌর শক্তি থেকে পাওয়া বিদ্যুৎ যদি অনিয়ন্ত্রিত হয় তবে আমরা শুধু সাময়িক সুবিধা পাই, কিন্তু DIRMS প্রযুক্তিতে আমরা এই বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারব। শুধু অনস্লো না, এই প্রকল্প সফল হলে আশা করা হচ্ছে পুরো অস্ট্রেলিয়ায় শুধু সোলার প্যানেলের ওপর ভরসা করেই বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। মুশরিফা নুসহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।